রেকর্ড বৃষ্টিতে ফের ডুবল বন্দরনগরী। কক্সবাজার রাঙামাটিতে পাহাড়ে ধসে নিহত 2, বৈরী আবহাওয়ায় ব্যাহত জীবনযাত্রা। অক্টোবরের প্রথমার্ধে ইউপি নির্বাচনের পরিকল্পনা সরকারের, সামনের মাসে ঘোষণা হবে তফসিল, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। নীলফামারীতে ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য, বন্ধ ডিজিটাল পেমেন্ট, প্রকাশ্যে ঘুষের লেনদেন। বিদ্যুতের প্রিপেইড মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ নিয়ে বিভ্রান্তি, সাবস্টেশনে অগ্নিকাণ্ডে আধারে বরগুনার অর্ধশতাধিক গ্রাহক। এবং ফের অশান্ত পাহাড়, বাড়ছে আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্যের লড়াই, খুনোখুনি আর অস্ত্রের মহড়ায় আতঙ্ক। স্বাগত স্টার বাংলায়। পুরো খবর আপনাদের সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রেকর্ড বৃষ্টিতে ডুবল বন্দর নগরী চট্টগ্রাম, ডুবেছে সড়ক ও বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকেছে পানি। এতে দুর্ভোগে নগরবাসী। 16 শহরে রেল লাইনে পানি ওঠায় কক্সবাজারের সাথে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি সিটি মেয়রের। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। সোমবার বিকেল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও রাত থেকেই শুরু হয় মুষলধারে ভারী বর্ষণ। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য বলছে, দুপুর পর্যন্ত প্রায় 400 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ এবং পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। অতি বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাতালগঞ্জ, সুলকবহর, বাকুলিয়া সহ অনেক এলাকা। সড়কের পাশাপাশি দোকানপাট, বসতবাড়িতে পানি ঢুকে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। এখানে সবসময় জলাবদ্ধতা হয়। এখানে মাননীয় মেয়র মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, এটা দ্রুত বড় প্রকল্প প্রজেক্ট করি, দ্রুত পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা নিতে বলতেছি। আমরা কি পরিমাণে আমরা উঠাইছি, এত জলাবদ্ধতা আমাদের চলাফেরার জীবনে খুব কষ্ট হয়ে গেছে। পূর্ণ কর্মদিবসে এমন জলাবদ্ধতার প্রভাব পড়েছে গণপরিবহন ব্যবস্থাতেও। প্রধান সড়কগুলোতে রিকশা ছাড়া অন্যান্য যানবাহনের সংখ্যা ছিল অত্যন্ত সীমিত। ফলে অফিসগামী ও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষজন পড়েছে ভোগান্তিতে। প্রবল বৃষ্টিতে লালখান বাজারে গাছ ভেঙে পড়ে এবং বিমানবন্দর সড়কের একটি অংশ ধসে যাওয়ায় বেড়েছে দুর্ভোগ। অনেক কাজে বের হতে হচ্ছে, চাকরিতে যাওয়ার জন্য বের হতে হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য, যেমন আজকে সকল পরীক্ষা স্থগিত হয়েছে। মানুষ অফিস টাইমে ঠিক টাইমে যেতে পারতেছে না। সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন সিটি মেয়র। জানান, পরিস্থিতি মোকাবেলায় সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ইটস এ গুড সাইন। তবে আমরা আশা করছি যেটা আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্কতার জায়গা থাকতে হবে, যার কারণে আমরা এখন কুইক রেসপন্সিভ আমরা করেছি। যেখানেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে সেখানেই দ্রুত গতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি করেছে জলাবদ্ধতা নিরসন প্রকল্প সংশ্লিষ্টরা। এবং আপনাদের মাধ্যমে চিটগাঁওবাসীকে আশ্বস্ত করতে চাই যে জলাবদ্ধতা নামে যেই আমাদের যেই সাফারিংসটা ছিল, সেটা ইনশাল্লাহ এই বছর অনেক কমে, হয়তো 80-90% পর্যন্ত কমে যাবে এবং আমরা এটার প্রপার সুফল দেখতে পাবো। এদিকে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সাগর তীরবর্তী বাঁশখালীর ছনুয়া, খানখানাবাদ সহ কয়েকটি এলাকা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে বৃষ্টি জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ এমদাদুল হক ও মামুনুর রশিদ অভি। আমরা শুরুতেই অভির কাছে যেতে চাই। অভি, যেমনটি আসলে বলছিলাম যে চট্টগ্রামে জলাবদ্ধতা, আপনি সেই জলাবদ্ধতার মধ্যেই অবস্থান করছেন। আপনার কাছে একটু জানতে চাই যে এখন পর্যন্ত এই পানি অপসারণের জন্য পানি উন্নয়ন বোর্ড কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা, স্থানীয়রা কি বলছেন? আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের যে ঝুঁকিপূর্ণ যে সমস্ত পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোর পাদদেশে রয়েছে এবং জলাবদ্ধতা নিরসনের সকাল থেকে কিন্তু যে সেবা সংস্থাগুলো রয়েছে তারা বিভিন্ন খাল পরিদর্শন করেছেন। সেই জায়গাগুলোতে পানি বেশি উঠেছে, সেখানে তারা যাচ্ছেন। তবে বিভিন্ন জায়গায়, বিশেষ করে নিম্নাঞ্চল যে সমস্ত এলাকাগুলো, কাতালগঞ্জ, আগ্রাবাদ,
চকবাজার এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পানি উঠেছে এবং সেই এলাকার মানুষগুলো সীমাহীন দুর্ভোগে পড়েছেন। প্রতি বছর বর্ষা এলেই এই চিত্রটি চট্টগ্রামবাসী তারা প্রতিনিয়ত দেখে থাকেন এবং এই যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, এই ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু যে সমস্ত পাহাড়গুলো রয়েছে, পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ বসবাসরত যে সমস্ত বসবাসকারীরা রয়েছেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে মাইকিং করা হচ্ছে। কিছুক্ষণ আগে জেলা প্রশাসক তিনি এখানে এসেছেন, এসে জায়গাটি পরিদর্শন করেছেন এবং এখানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যারা আশ্রয়কেন্দ্রগুলোতে এরই মধ্যে আশ্রয় নিয়েছেন এবং মানুষগুলোকে যে শুকনো খাবারের সেটি তারা ব্যবস্থা করেছেন এবং প্রায় 6,500 বাসিন্দা রয়েছেন 26টি পাহাড়ের নিচে যারা বসবাস করছেন। সেই ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষগুলোকে তারা সরিয়ে নিয়ে এসেছেন। তবে এখনও অনেক মানুষ পাহাড়ের নিচে ঝুঁকি জেনেই তারা আসলে সেখানে বসবাস করছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছিলেন তাদের যাবার কোনো জায়গা নেই, সে কারণে তারা বাধ্য হয়ে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়েই পরিবার নিয়ে তারা বসবাস করছেন এবং জেলা প্রশাসন তাদেরকে বুঝিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়েছেন। তবে অনেক মানুষ এখনও সেই জায়গাগুলোতেই রয়েছেন। অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা আমাদের আরেক সহকর্মী এমদাদুলের কাছে যেতে চাই। এমদাদুল, আপনি প্রথমে আমাকে জানাবেন যে আপনি ঠিক কোন জায়গাতে অবস্থান করছেন এবং সেই সাথে জানাবেন যে দেখতে পাচ্ছি অনেক পানি জমে আছে, পানি অপসারণের জন্য সিটি কর্পোরেশন অথবা পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানাবেন। সবশেষ তথ্য আপনাকে একটু জানাতে চাই যে আবহাওয়া অফিসের সাথে আমরা যেটি কথা বলেছি, তারা বিকাল 3টা পর্যন্ত চট্টগ্রামে 412 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং সেটি গত 3 ঘন্টায় 80.5 মিলিমিটার। এবং তারা যেটি বলছেন তাদের যে পূর্বাভাস ছিল সেই পূর্বাভাসের চেয়েও এটি অনেক বেশি এবং এ যাবৎকালের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড। এবং আরেকটি বিষয় যেটি আবহাওয়া অফিসের যে ফোরকাস্ট যেটি আছে সেটিতে বলা হয়েছে যে আগামী 24 ঘন্টায়ও এরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঠিক এই কারণে আপনি নিশ্চয়ই দেখছেন যে আমার পিছনে এই যে পানি, সেখানে কোমর সমান পানি উঠে গেছে। আমি আছি চট্টগ্রামের আগ্রাবাদ ব্যাপারীপাড়া এলাকায় এবং আপনি নিশ্চয়ই দেখছেন যে রাস্তায় যেমন কোমর সমান পানি উঠে গেছে, আশপাশের দোকান যেগুলো আছে, দোকান, হোটেল বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে আশপাশের বাসাবাড়ি থেকে শুরু করে সবগুলোতেই কিন্তু হাঁটু সমান পানি উঠে গেছে। তো এবং একটি বিষয় একটু জানিয়ে রাখি যে প্রত্যেক বছর আসলে ভারী বর্ষণ মানে জলাবদ্ধতা একটি নিয়তি হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রামে। এবারও আসলে যেটি বলা হচ্ছিল যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে কাজ সেটি অনেকাংশেই শেষ হয়েছে এবং এবার 80% জলাবদ্ধতা থেকে 80% মুক্তি পাওয়া যাবে, এমনটি কিন্তু কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু আজকেও সিটি কর্পোরেশনের মেয়র সকাল থেকে নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা প্রবণ এলাকাগুলোতে তিনি ঘুরছেন, দেখছেন। তো তার পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সিটি কর্পোরেশন বা জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্প সেনাবাহিনী সিডিএর তত্ত্বাবধানে সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে, তারা যেটি বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে চট্টগ্রামের ক্ষেত্রে যেটি যে অতিবৃষ্টিপাত এবং একই সাথে জোয়ারের পানি, সাগরের জোয়ারের পানি ঢুকে সেটি আসলে ভয়াবহ অবস্থা তৈরি করছে। একটু তথ্য জানিয়ে শেষ করতে চাই যে এই বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, বিমানবন্দর সড়কে হয়েছে, নগরীর সিআরবি এলাকায় হয়েছে, টাইগার পাস এলাকায় হয়েছে। এবং সবশেষ তথ্য জানাতে চাই যে চট্টগ্রাম কক্সবাজার যে রেল লাইন 16 শহরের পরে জানালিহাট, সেখানে পর্যটন এক্সপ্রেস যে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে কক্সবাজার যাচ্ছিল সেটিও কিন্তু দুপুরের পর থেকে সেখানে আটকা পড়ে আছে প্রায় 1000-এর মতো যাত্রী নিয়ে। তো সব মিলিয়ে এই যে ভয়াবহ বৃষ্টিপাত সেটি পাহাড় ধসে ঝুঁকি যেমন তৈরি করছে, একই সাথে নগরবাসীকে চরম বিপর্যয়কর একটি অবস্থার মধ্যে কিন্তু আসলে নিয়ে গেছে। রৌফ, ইমদাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় দুর্বিষহ জনজীবন। সাঙ্গু নদীর পানি বেড়ে ডুবে গেছে বান্দরবানের নিম্নাঞ্চল। বন্ধ সড়ক যোগাযোগ ব্যবস্থা, নেই বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক। রাঙামাটি ও কক্সবাজারে পাহাড় ধসে মারা গেছেন 2 জন। আর পটুয়াখালীতে ট্রলার ডুবে নিখোঁজ আছেন 6 জেলে। টানা বর্ষণে পাহাড়ি ঢলের ভয়াবহতা। এই চিত্র বান্দরবানের নাফাখুম ও রেমাক্রি ফলসের। প্রবল বেগে পানি নামছে সাঙ্গু নদীতে, প্লাবিত হয়েছে নাইক্ষ্যংছড়ির নিম্নাঞ্চল। পানিবন্দী 1/2 শতাধিক পরিবার। 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র। আটকা পড়েছেন পর্যটকরা। কেরানীহাটে সড়কের উপর ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, বন্ধ সড়ক যোগাযোগ, বিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক আর বিদ্যুৎ সরবরাহ। যদি এরকম আরো 2-4 দিন পরে বৃষ্টিপাত হয় তাহলে এখানে
বান্দরবনের নির্মাণাঞ্চল প্লাবিত হবে। 69 জন হচ্ছে আমাদের নিবন্ধিত গাইডের আন্ডারেই পর্যটক আটকে আছে। আমরা এখান থেকে যখন গেছি তখন পর্যন্ত ওয়েদার ঠিকঠাক ছিল, তো ওয়েদার খারাপ হওয়া শুরু হয়েছে হচ্ছে আমরা যখন নাফাকুমে গেছি। পানি বেড়েছে এবং আশঙ্কাজনকভাবেই বাড়ছে। আমাদের সার্বিক প্রস্তুতি আছে, বিশেষ করে আমাদের জানমালের দিকে কথা বলি তাহলে আমার 220টা আশ্রয় কেন্দ্র রেডি আছে। এখন পর্যন্ত কাউকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার প্রয়োজন হয়নি, হেডম্যানরা প্রস্তুত আছে। রাঙামাটিতে পাহাড় ধসে মৃত্যু হয়েছে একজনের, ঝুঁকিতে আরও অনেকেই। বৃষ্টি আর ঢলের পানিতে তলিয়েছে খাগড়াছড়ির বেশ কিছু এলাকা, বন্ধ হয়ে যায় দীঘিনালা ও লংগদু সড়কে যান চলাচল। এইদিকে আসে দেখতেছি যে এই সবজি বাজারের নিচে সব ডুবে রয়েছে। আর ড্রেনের খুবই কষ্ট মধ্যে আছে, ড্রেনের সোনা হারানে আর যাতায়াতের ব্যবস্থা খুবই কষ্ট হয়ে যাবে। মাঝারি বর্ষণ চলছে, এখনো ভারী বর্ষণ শুরু হয়নি, কিন্তু আমরা সতর্কতামূলকভাবে পাহাড়ে যারা বসবাস করছে আমাদের যে জনগোষ্ঠী আছে তাদেরকে দ্রুত আমরা সরিয়ে নিচ্ছি। পাহাড় ধসে কক্সবাজারের দরিয়ানগরে প্রাণ গেছে এক নারীর। এদিকে ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী টেকনাফ সহ 5 উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম। দুর্ভোগ চরমে, ঝড়ো হওয়ায় উত্তাল সাগর। সবাইকে নিয়ে আমরা মাঠে নেমেছি, মাইকিং চলমান রয়েছে, তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র টিমে ভাগ করে দিয়েছি, তারা প্রত্যেকটা পাহাড়ে ডোর টু ডোর যাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে 3 দিন ধরে নোয়াখালীর হাতিয়ায় নৌ যোগাযোগ বিচ্ছিন্ন, আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক। আমরা কি করে থাকি, কি করে চলি, তার কোনো তত্ত্বাবধানে কোনো খোঁজখবর নিয়ে কেউ নেই। 4 দিন ধরে আপনার ফেরি তো হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। ফার্স্টের দিনের মধ্যে অ্যাক্টিভ মারছে, পরবর্তীতে ফেরি বন্ধ। পটুয়াখালীতে ঝোড়ো হাওয়ায় ডুবেছে মাছ ধরার ট্রলার, নিখোঁজ আছেন 6 জন। আবহাওয়া অফিস বলছে এমন বৈরী আবহাওয়া থাকতে পারে আরও কয়েকদিন। এই মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বাংলাদেশের যে উপকূলীয় যে 3টা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পাশাপাশি সিলেট বিভাগ, এই 4টা বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতিদের সরে যাওয়ার নির্দেশনার পাশাপাশি খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। আপনারা যারা পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বৈরী আবহাওয়ার আরও খবর জানবো। বান্দরবান থেকে আকাশ মার্মা, নোয়াখালীতে গোলাম কিবরিয়া রাহাত আর পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম আরিফ। আমরা শুরুতে চলে যাচ্ছি বান্দরবানে আকাশ মার্মার কাছে। আকাশ, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই যে বৃষ্টি বেড়েছে এবং জলাবদ্ধতা বেড়েছে, আপনার কাছে জানতে চাই স্থানীয়রা কি বলছেন, এখন পর্যন্ত এই সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? যেহেতু বান্দরবানে যেহেতু টানা 3 দিন ধরে বর্ষণ শুরু হয়েছে, সেই টানা 3 দিন বর্ষণে এখনো কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও মোটামুটি এখন কিছুটা পানি কমেছে। তবে যে সব স্থানে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু যারা ভুক্তভোগী তারা যাচ্ছেন সেখানে আশ্রয় নিতে। আর আমার কাছে যেটি সর্বশেষ তথ্য হচ্ছে কি, যে থানচি, রেমাক্রিতে, আমি এখন এবং নাফাকুমা আটকে পড়া যে পর্যটকগুলো, সেগুলোর মধ্যে প্রায় 90 জন আজকে প্রশাসনের উদ্যোগে থানচি সদরে ফিরেছেন এবং তারা নিরাপদে ফিরেছেন। একই সাথে যে বান্দরবানের যে আবহাওয়া তাপমাত্রা 149 রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এখন কিছুটা বৃষ্টি কমেছে, তবে যে সাঙ্গু নদীর যে পানি সেটা কিন্তু কিছুটা বেড়েছে। তবে বিপদক্রম সীমা পার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি সীমা পার করা হয় তাহলে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে জানিয়ে রাখছে প্রশাসন থেকে যারা রয়েছে, যারা দুর্যোগ স্থানে যারা দুর্ভোগ রয়েছে তাদের জন্য শুকনো খাবার এবং তাদের জন্য যেসব প্রয়োজনীয় যেসব কাজ সেগুলো সবকিছু তারা এই প্রশাসন পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আকাশ মার্মা। এবার একটু দর্শক আমরা যেতে চাই নোয়াখালীতে, সেখানে আছেন গোলাম কিবরিয়া রাহাত। রাহাত, আপনার কাছে একটু জানতে চাই, হাতিয়ায় কিন্তু নৌ চলাচল বন্ধ ছিল, এখন একটু আপনার কাছে আপডেট জানতে চাই, এই নৌ চলাচল কি এখনো বন্ধ আছে নাকি এখন কিছুটা চালু করা হয়েছে? আপনার কাছে বিস্তারিত জানতে চাই বিষয়ে। জি, আপনি যেমনটি বলছিলেন, হাতিয়ার কিন্তু নৌ চলাচল বন্ধ ছিল। সকালে কিন্তু এখানে যে ফেরি চলাচল এখনো বন্ধ রয়েছে এবং এই ফেরি চলাচল বন্ধ কারণে অনেকটা কিন্তু মানবতার জীবনযাপন করছেন এখানে যারা চালক রয়েছে এবং এর সাথে চালক যারা রয়েছে এবং গাড়ির সাথে যারা মালামাল, অনেকগুলো কাঁচামাল আছে, সেই মালামাল সবগুলো কিন্তু নষ্ট হচ্ছে। এখানে সারি সারি কাঁচামাল বাহিত অনেকগুলো গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে এবং এই গাড়ির সাথে কিন্তু গাড়ির চালক রয়েছে, গাড়ির চালক রয়েছে
যে চালকরা কিন্তু একটা মানবতার জীবনযাপন করছেন। গত 4-5 দিন থেকে কিন্তু এই মানবতার জীবনযাপন করছেন তারা। এবং আমরা যেটা দেখেছি এখানে মাছ ধরা যে নৌকাগুলো আছে সেই নৌকাগুলো কিন্তু ফিরে এসেছে, তেমন কোনো উল্লেখযোগ্য তারা তেমন কোনো মাছ পায়নি। এবং এখানে এসে এখানে যে সাধারণ যাত্রী আছে আজ সকালে কিন্তু এখানে যে ট্রলার আছে ট্রলার কিন্তু চলাচল শুরু করেছে। এবং মোটামুটি বলা যায় যে হাতিয়ার জীবনযাত্রা এবং এখানে যারা আছে ফেরি চলাচলে মোটামুটি একটা মানবতার জীবনযাপন করছে। এই ছিল নোয়াখালী হাতিয়া থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। রাহাত, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার। দর্শক, এবার একটু আমরা পটুয়াখালীতে যেতে চাই। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আরিফ যুক্ত আছেন। আরিফ, আপনার কাছে একটু জানতে চাই, সেখানে যে নৌকাডুবির ঘটনা ঘটেছিল এবং সেখানে 3 জন জেলে নিখোঁজ ছিল, তাদের সন্ধান পাওয়া গেছে কিনা এবং পরিবার পরিজন কি বলছে এই বিষয়ে জানতে চাই। বলি যে পটুয়াখালীর এই মুহূর্তে পরিস্থিতি গত কয়েকদিনের মতো আজও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই ক্ষেত্রে গত 5 তারিখে পটুয়াখালীর সংলগ্ন বঙ্গোপসাগরে যে মাছ ধরা ট্রলারটি ডুবে গিয়েছিল, সেই ট্রলারটি কিন্তু আজও এখনো পর্যন্ত সেই ট্রলারের নিখোঁজ 6 মাঝি মাল্লার এখনো খোঁজ পাওয়া যায়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই নিখোঁজ জেলেদেরকে উদ্ধার করার জন্য কিন্তু কোস্টগার্ডকে তারা অনুরোধ জানিয়েছেন এবং কোস্টগার্ডের যে নিয়মিত টহল তারা নিখোঁজ জেলেদেরকে খুঁজে বেড়াচ্ছেন বঙ্গোপসাগরে। একটি বিষয় হচ্ছে যে যেহেতু এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে, সেই ক্ষেত্রে এইসব নিখোঁজ জেলেদের ভাগ্যে আসলে কি জুটেছে সেটি কিন্তু এখনো ঠিক নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ যেই 6 জন জেলের সাথে অন্য একটি মাছ ধরা ট্রলারের সন্ধান পেয়েছিল, এখন যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই ক্ষেত্রে সাগরে কিন্তু মাছ ধরা ট্রলার গুলো নেই, তারা কিন্তু নিরাপদ আশ্রয় বিভিন্ন মৎস্য বন্দরে অবস্থান করছে। সেই ক্ষেত্রে এইসব জেলেদের জীবনের অবস্থা নিয়ে কিন্তু পরিবারগুলো চিন্তিত। অবশ্য আজ সকালবেলা স্থানীয় সাংসদের অনুরোধে কিন্তু নিখোঁজ জেলেদের বাড়িতে খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে তাদেরকে কিন্তু সহায়তা করা হয়েছে এবং আশ্বস্ত করা হয়েছে যে সরকারি সহযোগিতা হয়তো তাদেরকে খুঁজে পাওয়া যাবে, খোঁজার উদ্যোগটা অব্যাহত থাকবে। পটুয়াখালী সহ পুরো দক্ষিণ উপকূলে গত 4 দিন যাবত এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, এর ফলে কিন্তু এখানকার মানুষের জীবন ব্যবস্থায় কিন্তু একটি বড় ধরনের প্রভাব পড়েছে। মানুষের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে এবং বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে আগামী আবহাওয়া বিভাগ বলছে আরো 2-1 দিন এমন পরিস্থিতি কিন্তু পুরো উপকূল এলাকায় বিরাজ করবে। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে। আগামী মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। বলেন, নির্বাচন শুরু হওয়ার পর 10 থেকে 12 মাসের মধ্যে শেষ হবে স্থানীয় সরকারের সব নির্বাচন। আগামী 5 আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। সোমবার সাভারে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বিক্ষোভ করে প্রশাসনের সহায়তায় হামলা হয়েছে বলে অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা। হামলার পরদিনই সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান জানান, দ্রুত অপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছে সরকার। গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এটার প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে প্রতিবাদ জানানো না, সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এটার সাথে জড়িত অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। এ সময় আগামী প্রজন্মের জন্য জুলাইয়ের স্মৃতি সংরক্ষণে সরকারের ভাবনার কথাও জানান তিনি। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে। এটার ফাইনাল কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করা হচ্ছে। সেটা মানে ওখানে যে জনবল নিয়োগ আছে, এরকম আরো কিছু কাজ বাকি আছে। স্থানীয় সরকার নির্বাচনের সময় ও তফসিল নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোড ম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোড ম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। গুজব ও অপতথ্য নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতাদের দেশে ফেরানোর বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তথ্য উপদেষ্টা।
আমাদের কাছে হস্তান্তর, কথা বলা দূরে থাকুক, তাদেরকে তো আমাদের কাছে হস্তান্তর করারই কথা আছে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। সাভারে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে তাদের আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে গতকাল রাতে সাভারের আনন্দপুর থেকে তাদেরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে এনসিপির পক্ষ থেকে মামলা হলে গ্রেপ্তার দেখানো হয় মানিকগঞ্জের সিংগাইরের ইউনিয়ন ছাত্রলীগের ওই দুই নেতাকে। সোমবার বিকেলে সাভারের তারাপুর মাঠে এনসিপির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দলের 3 নেতাকর্মী আহত হন। মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে, পর্যায়ক্রমে অন্য দেশগুলোতে তা উন্মুক্ত হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেটে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মালয়েশিয়ার পর জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, ওমান সহ মধ্যপ্রাচ্যের আরও দেশে ধীরে ধীরে উন্মুক্ত হবে শ্রমবাজার। এর আগে ঐতিহাসিক কিন ব্রিজ সহ সিলেটের ঐতিহাসিক স্থাপনা মার্কিন রাষ্ট্রদূতের সাথে ঘুরে দেখেন মন্ত্রী। তিন জেলায় সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 12 জন। পুলিশ জানায়, ভোরে দিনাজপুরের বীরগঞ্জে পিকআপ চাপায় শিশু সন্তান সহ মা প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন বাবা নাজমুল। এদিকে জয়পুরহাটের 5 বিবির বনখুর এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত 5 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এছাড়া খুলনার হরিণটানায় ট্রাক ও ইজি বাইকের সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 7 জন। পাবনায় ট্রেনের ছাদ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ছাদে এক যুবকের মরদেহ দেখতে পান যাত্রীরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। চলন্ত ট্রেনে সেতুর রেলিংয়ে মাথায় আঘাত লেগে মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ। জমির খাজনা পরিশোধ, নামজারি সহ ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার চালু করেছে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। কিন্তু নীলফামারীর জল ঢাকা উপজেলার ধর্মপাল ও শিমুলবাড়ি ইউনিয়ন ভূমি অফিসে সেই নিয়ম না মানার অভিযোগ উঠেছে। স্টার নিউজের হাতে এসেছে একাধিক ভিডিও। সেখানে সরকারি অফিস কক্ষে বসেই ঘুষ লেনদেনের দৃশ্য ধরা পড়েছে। মাহমুদুর রাফিনের রিপোর্ট। অফিস কক্ষে বসেই সেবাপ্রার্থীর উপস্থিতিতেই দালালের কাছ থেকে ঘুষের টাকা বুঝে নিচ্ছেন কর্মকর্তা। আবার সেবাপ্রার্থী বেরিয়ে যাওয়ার পরপরেই সেই টাকার ভাগ তিনি তুলে দিচ্ছেন দালালের হাতে। নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ও শিমুলবাড়ি ইউনিয়ন ভূমি অফিসে এই দৃশ্য যেন নিত্যদিনকার। সরকারি নিয়ম অনুযায়ী ভূমি সংক্রান্ত সকল সরকারি ফি পরিশোধের কথা ডিজিটাল মাধ্যমে, অথচ অভিযোগ উঠেছে এই 2 ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বলরাম রায় সেই নিয়ম উপেক্ষা করে সেবাপ্রার্থীদের কাছ থেকে আদায় করছেন অতিরিক্ত অর্থ। স্টার নিউজের হাতে আসা একাধিক ভিডিওতে দেখা যায়, কখনো বলরাম রায় নিজেই টাকা গ্রহণ করছেন, আবার কখনো তার পাশের চেয়ারে বসে টাকা নিচ্ছেন দালাল চক্র। কয়েকটি ভিডিওতে অফিসের ভেতরে দালালদের অবাধ বিচরণও দেখা যায়। কেউ নথিপত্র প্রস্তুত করছেন, কেউ সেবাপ্রার্থীর কাছ থেকে নিচ্ছেন টাকা। অভিযোগের সত্যতা যাচাইয়ে গোপনে যোগাযোগ করা হয় এক দালালের সাথে। তার বক্তব্যেও মিলেছে ঘুষ লেনদেনের সত্যতা। আমি 2,000 টাকা নিয়েছি না, আমাকে 1,000 টাকা চেক দিলে 250 টাকা। আর যাক চেক দিছি কছি যে তুই 2,000 দেন নাই, তুই বল চেক করবো 2 টাকা না। ভুক্তভোগীদের অভিযোগ, সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা না দিলে কাজ হয় না, দালালদের মাধ্যমে না গেলে মিলছে না সেবা। টাকা নিচ্ছে 6,000, চেক দিছে 1,800 অথবা 1,900। আর পরের বার আবার একটা চেক কাটছি, বড় চেক, তো ওটা মানে 1 রেকর্ড 80-82, ওটা টাকা নিছে 3,000, চেক দিছে 1,800। অনুরোধ করে কয়েকদিন ঘুরেছি, ঘুরার পরে আমরা যা তারপর টাকা দিছি আমি 5,000 টাকা, চেক দিছে আমাকে মনে করো 1,700 টাকা। বলরাম স্যারের কাছে গেছিলাম না, বলরাম স্যার বলতেছি আমার 35,000 টাকা দরকার।
ওনার যে মনে যে সহযোগিতার লোক যে আছে উনি কিন্তু আমার কাছে 10,000 টাকা 13,000 টাকা চাচ্ছে। অনেক সমস্যা, মানে খালি টাকায় চায়, তাহলে এইভাবে গরিব মানুষ বাবা বাঁচবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা বলরাম রায়। তার দাবি, তাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে অফিসেরই একজন দালাল। দালাল তো আরও কাজ করে দেয় যে নাগরিক, হ্যাঁ, তারও কাজ করে দিতে হয় আমাদের এখানে কাজ করে না দিলে উল্টো আমাদেরকেই মনে করো হুমকি ধামকি দেয় যে আপনি সরকারি চাকরি করতে আসছেন, কেন কাজ করে দিবেন না। তদন্তে অভিযোগের সত্যতা পেলে ওই কর্মকর্তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা অ্যাপসের মাধ্যমে করতে হবে, সে সরাসরি কোনো টাকা সে লেনদেন করবে না, করার সুযোগ নেই। যে ঘটনাগুলো বললেন, যে ভিডিওর কথা বললেন, আমি দেখব, আপনারা আমাকে একটু প্রোভাইড করবেন, আমি যাচাই করে দেখব, যদি তার সত্যতা পাওয়া যায় অবশ্যই সে পানিশমেন্টের আওতায় চলে আসবে। ভিডিও ধারণকারী ব্যক্তিকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগেরও অস্বীকার করেছেন বলরাম রায়। মাহমুদ রাফিন, স্টার নিউজ, নীলফামারী। নিয়মিত বিল সহ সব ধরনের চার্জ দিয়েও বিদ্যুৎ ভোগান্তি কাটছে না গ্রাহকদের। দিনের দীর্ঘ সময় থাকছে না বিদ্যুৎ। এর মাঝে যোগ হয়েছে বাড়তি বিলের বোঝা। স্বাভাবিকের তুলনায় জুনে কয়েক গুণ বেশি গুনতে হয়েছে গ্রাহকদের। নিয়ম মেনে বিদ্যুৎ সংযোগ নেওয়া, নিয়মিত বিল দেয়া সহ সব বিধি মেনে চলার পরও বিদ্যুৎ নিয়ে ভোগান্তি কাটছে না গ্রাহকদের। দিনের দীর্ঘ সময় থাকছে না বিদ্যুৎ। শহরের তুলনায় গ্রাম অঞ্চলে এই ভোগান্তি সবচেয়ে বেশি। দিনে কারেন্ট থাকে না, মানুষ তো খুব অসুবিধা ভোগ করতেছে। এখন তো মনে করুন কারেন্ট লাগু কইলে তো তারা গ্রাহ্য করে না। মাগরিবের আজানের পরপরই বিদ্যুৎ চলে যায়, আসে হইলো 10টা-12টার দিকে। এমন অবস্থায় গত মাসে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। এতে সমাধান না হয়ে উল্টো বাড়তি বিলের বোঝা চেপেছে গ্রাহকদের ঘাড়ে। তাদের অভিযোগ, বিদ্যুতের ব্যবহার প্রায় আগের মতো থাকলেও বিল বেড়েছে দ্বিগুণ। কোথাও কোথাও 3 গুণ পর্যন্ত অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে গ্রাহকদের। একদিকে বিদ্যুৎ থাকে না, এই কারণে আমাদের প্রোডাকশন স্লো হয়ে যায়, সেক্ষেত্রে আবার বিদ্যুতের দাম বাড়ছে, এটা আমাদের তো কস্টিং বাড়তেছেই। এই বিগত দিনে যে বিলগুলো দিয়েছি তাতে আমার সর্বোচ্চ বিল আসতো 700, 800, 900 বা টোটাল 1000 টাকা, 1500-র বেশি বিল আসে নাই। কিন্তু এ মাসে আমি টোটাল 8000 টাকা রিচার্জ করেছি। অভিযোগ মানতে নারাজ বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা। দায় চাপাচ্ছেন গ্রাহকদের ওপর। বিদ্যুৎ বিল নিয়ে জনমনে কিছু প্রশ্ন এবং কিছু উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছে। আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময় ভুল নীতির কারণে, এবং সেটা আমরা ইনহেরিট করছি। মাত্র 4.5 মাসের একটি সরকার, আমরা এটা ইনহেরিট করছি। এদিকে বিদ্যুতের প্রিপেড মিটারের ভাড়া ও ডিমান্ড চার্জ নিয়ে সরকার দল ও মন্ত্রীর বক্তব্য নিয়ে গ্রাহকদের মাঝে তৈরি হয়েছে বিভ্রান্তি। অতিরিক্ত মাসিক চার্জ বাতিলের দাবি করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। 6 তারিখে টাকা তুলছি 800 টাকা, সেই জায়গাতে মিটার চার্জ কাটছে 40 টাকা এবং ডিমান্ড চার্জ কাটছে 42 টাকা এবং ভ্যাট কাটছে 38 টাকা। সরকারের তো ঘোষণা ছিল যে ডিমান্ড চার্জ বা ওই মিটারের ভ্যাট এগুলা বাতিল করবে বা করার কথা ছিল, কিন্তু এখনও সেটা করেনি। টাকা তুললে 150 টাকা হারা যাচ্ছে। দেশে বর্তমানে বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় 4,99,00,000। প্রতিদিন 16,000 থেকে 18,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে যোগান আছে 14,000 থেকে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। সাবস্টেশনে আগুনে বিদ্যুৎহীন বরগুনায় 67,000 গ্রাহক। এতে ব্যাহত জীবনযাত্রা। ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। যান্ত্রিক ত্রুটি মেরামতে কাজ করছেন সংশ্লিষ্টরা। সোমবার রাতে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন। তারপর থেকে বিকল বরগুনা সদরের পল্লী বিদ্যুতের গ্রিড সাবস্টেশন। বিদ্যুৎহীন 10টি ইউনিয়নের প্রায় 67,000 গ্রাহক। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। স্থবিরতা নেমে এসেছে ব্যবসা বাণিজ্যে। বিপাকে পড়েছেন অটোরিকশা চালকরা। চার্জ দিতে পারি না, ঘরে ফ্রিজ মিরিজ আছে, খাবার দাবার নষ্ট হয় এবং গাড়ি চালাইতে পারি না। আমাকে চার্জ একটুখানে নেইলে বাইরেছি, আমরা কি করে কাম হয়ে চিন্তা ভাবনা করতে পারতেছি না। আমরা বিদ্যুৎ না থাকলে ব্যবসা বাণিজ্যে আমাদের খুবই ক্ষতি হয়। আইসক্রিম বেশি, আমার অনেক টাকার আইসক্রিম সব গলে গেছে। ব্যাহত হাসপাতালে সেবাদান। জেনারেটরে চলছে কার্যক্রম। দ্রুত সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। বিকট একটা শব্দ হয়েছে, পুরো আকাশ সাদা হয়ে গেছে। এইভাবে
আর সবাই আতঙ্কিত ছিলাম আর কি বাসায়। সরকারের উদ্যোগ যে এখানে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেখে শোনা করা এবং এর ভিতর পর্যবেক্ষণ করা যে জিনিসটা দ্বিতীয়বার হওয়ার কারণটা কি। বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে আগুন লাগার পর থেকেই ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামতে কাজ চলছে। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। এসিআর এবং পাওয়ার ট্রান্সফরমার যেটা মানে বেশি সমস্যা ছিল, গরম ছিল, সেটা আল্লাহর ইচ্ছা চেক করে লাইনটা মেইন লাইন মানে 33,000টা চালু করতে পারছি। এখন 11 কেবি যেটা 11 কেবি সাইডটা সেটা আসছে, এখন উঠাইলে ইনশাল্লাহ আমরা সন্ধ্যার আগ নাগাদ এক এক করে আর কি লাইন দেব। প্রায় 25 বছর আগে বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামে সাবস্টেশনটি নির্মাণ করে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি। এর আওতায় বরগুনা সদর উপজেলায় প্রায় 67,000 গ্রাহক রয়েছেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দ্বিতীয় দিনে টাঙ্গাইলে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করেছে এনসিপি। বিকেলে সখীপুর উপজেলা হাসপাতাল গেট থেকে পদযাত্রা শুরু করে দলটির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা। পরে তালতলা এলাকায় পথসভা করেন তারা। এ সময় বক্তারা গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, সীমান্ত সুরক্ষার দাবি জানান। ফুটবল বিশ্বকাপে চলছে শেষ 16 খেলা। এর মধ্যে ছিটকে গেছে বেশ কয়েকটি শক্তিশালী দল। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। আমরা বাবুর কাছ থেকে ফুটবল উন্মাদনার খবর জানতে চাই। বাবু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনার পেছনে ফুটবল প্রেমীদেরও দেখতে পাচ্ছি, জানতে চাই তাদের উন্মাদনা কেমন দেখছেন? সারা দেশের মতো আসলে গাজীপুরেও কিন্তু রয়েছে যে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে যে যারা সমর্থক বিভিন্ন দলের, তাদের কিন্তু আসলে একটি উন্মাদনা রয়েছে। যদিও আসলে ব্রাজিল, পর্তুগাল ইতিমধ্যেই তার বিশ্বকাপ খেলা থেকে তারা হেরে গিয়ে আসলে তারা ছুটকে গিয়েছেন। এর মধ্যে কিন্তু আসলে বাংলাদেশের সবচেয়ে বড় সমর্থক হচ্ছে যে আর্জেন্টিনা এবং ব্রাজিল, দুইটি দলের কিন্তু বড় বড় সমর্থক রয়েছে। সেক্ষেত্রে আসলে ব্রাজিল হেরে যাওয়াতে কিছুটা আনন্দ উল্লাস সেটা কিন্তু আসলে সারা বাংলাদেশে কিন্তু সমর্থন কমে গিয়েছে। তারপরেও শুধু আজকের খেলা রাত 10টায় আসলে মিশরের সাথে আসলে আর্জেন্টিনার খেলা শুরু হবে। সেই খেলাকে শুরু করে আসলে গাজীপুরের বিভিন্ন জায়গায় যে খেলার আয়োজন উপলক্ষে বিভিন্ন ক্লাবের মাধ্যমে তারা কিন্তু এই যে খেলার যে আয়োজন এবং তার যারা সমর্থক, যারা দর্শক, তারা কিন্তু রয়েছেন। এছাড়াও কিন্তু আসলে আমরা যেখানে রয়েছি এখানে কিন্তু শুধু আর্জেন্টিনার সমর্থকরা না, এছাড়াও কিন্তু অন্য অন্য দলের সমর্থকরা রয়েছে এবং ব্রাজিলের সমর্থকরা রয়েছেন। আসলে তাদের সাথে আমরা কথা বলবো। প্রথমে আসলে আমরা যারা ব্রাজিলের সমর্থক তাদের সাথে কথা বলবো। আসলে আজকের খেলায় আর্জেন্টিনা কি ধরনের খেলা খেলবে এবং আপনারা আর্জেন্টিনার খেলাকে নিয়ে কি ধরনের প্রত্যাশা করছেন? আজকে আর্জেন্টিনাকে খেজুর দিয়ে দিবে, দুইটা খেজুর দিয়ে দিবে, তারা চলে যাবে। আজকে বিদায়, ওদের আজকে বিদায়। আপনি তো ব্রাজিল সমর্থক, আসলে আপনাদের খেলার কোন জায়গা থেকে আসলে না ভালো সাপোর্টিং না করার কারণে এবং ভালো জায়গায় প্লেস না করার জন্য ব্রাজিল হেরে গেছে, একটু যদি বলতেন কেন ব্রাজিল হেরে গেছে? ব্রাজিল হেরে গেছে মূল কারণ হলো যে নেইমারকে নামানো হয় নাই আর কি, কোচে লাস্ট মুহূর্তে আর কি নামানো হয়েছে, এই কারণে খেলতে পারে নাই। কিন্তু নেইমার থাকতে আমরা অবশ্যই জিততাম। ধন্যবাদ। আমরা একজন আর্জেন্টিনার সাপোর্টারের সাথে কথা বলবো। আসলে আর্জেন্টিনার যিনি সাপোর্টার রয়েছেন, আমরা এই পাশে একটু কথা বলতে চাই। আসলে আজকে আর্জেন্টিনার খেলা, আসলে সেই খেলাকে আপনাদের কিভাবে আয়োজন করছেন এবং আপনাদের কি মনে হয় আজকে কি আর্জেন্টিনা জিততে পারবে কিনা? মিশরের সাথে শক্তিশালী একটি দলের সাথে খেলা, আপনারা কিভাবে আসলে জয় চাচ্ছেন? আমরা আসলে আজকে যে মিশরের সাথে যে খেলাটা, আর্জেন্টিনা অবশ্যই জিতবে। আর আর্জেন্টিনার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের মেসি খুব ভালো পারফর্ম করতেছে, তো আশা করি আজকেও সে হ্যাট্রিক করবে। শুনছিলেন আসলে যে আর্জেন্টিনার যারা রয়েছেন, সমর্থক যারা রয়েছেন, তারা বলছেন যে তারা আজকে হ্যাট্রিক করবেন, হ্যাট্রিক করে আসলে মিশরকে হারিয়ে দিবেন। এছাড়াও যারা সমর্থক, অন্যান্য সমর্থক যারা রয়েছেন, তারাও কিন্তু আসলে খেলার মাঝখানে থাকবেন, খেলা দেখবেন। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন। দর্শক, এই ছিল স্টার বাংলায়। এবার যাচ্ছি স্টার চট্টগ্রামে সহকর্মী মিথিলা আঞ্জুমের কাছে। রৌফ, আপনাকে ধন্যবাদ। আমন্ত্রণ স্টার চট্টগ্রামের সাথে আছি আমি মিথিলা আঞ্জুম।
নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে আরও একজন নিহত হয়েছেন। খাগড়াছড়িতেও প্লাবিত নিম্নাঞ্চল। এসব বিষয় জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব ও আক্তার হোসেন। শুরুতেই যাচ্ছি খাগড়াছড়িতে। আক্তার, এখন পর্যন্ত কতটি এলাকা প্লাবিত হয়েছে, সেই সাথে দুর্ভোগের খবর জানাবেন। আজ রাতে মধ্যরাত থেকেই শুরু হওয়া ভারী বর্ষণে খাগড়াছড়ি জেলা সদর সহ 9টি উপজেলার যে সকল নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। এছাড়াও সড়ক সহ গ্রামীণ সড়ক যেগুলো রয়েছে, যেগুলো নিম্নাঞ্চল অংশ রয়েছে, সেগুলো সড়ক পানির নিচে তলিয়েছে। পাশাপাশি এখানে অন্তত শতাধিক পরিবার পানিবন্দী হয়েছে পুরো খাগড়াছড়িতে, এবং প্রশাসনের পক্ষ থেকে শতাধিকের উপরেও কিন্তু আশ্রয়ন কেন্দ্র তারা নির্ধারণ করেছে। পাশাপাশি নিম্নাঞ্চলগুলোর পাশাপাশি যে সকল স্কুল, কলেজ এবং মাদ্রাসা রয়েছে সেগুলো কিন্তু আশ্রয় কেন্দ্র হিসেবে তারা চিহ্নিত করেছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেমনটা জানিয়েছেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত, তিনি জানিয়েছেন যে আশ্রয় কেন্দ্রে যারা অবস্থান নিচ্ছেন তাদের জন্য শুকনা খাবার এবং সর্বোচ্চ সহযোগিতার বিষয়ে তারা কিন্তু কাজ করছে। প্রশাসন জানিয়েছে এখন পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকায় এখনো কোনো ধরনের ঝুঁকির আশঙ্কা করছে না খাগড়াছড়িতে। সব মিলিয়ে সড়কের নিম্নাঞ্চলগুলো যে সকল এলাকাগুলো রয়েছে সেখানে যে পানি উঠেছে, এর ফলে কিন্তু মানুষের মধ্যে একটি জনভোগান্তি সৃষ্টি হয়েছে। খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়কের 2-3টি অংশে কিন্তু পানি উঠেছে, সড়ক তলিয়ে গিয়েছে। এছাড়াও খাগড়াছড়ির দিঘিনালা এবং লংবুদুর যে সড়ক রয়েছে সেই সড়কের যান চলাচল ঠিক সকাল 11টা থেকে বন্ধ রয়েছে, এমনটাই পুরো খাগড়াছড়ির চিত্র উঠে এসেছে। মিথিলা। ধন্যবাদ আক্তার। এবারে চলে যাব কক্সবাজারে। মুহিব, পাহাড় ধসের ঘটনায় উদ্ধার কাজ কি শেষ হয়েছে? আবহাওয়া পরিস্থিতি কেমন জানাবেন? আসলে সকাল থেকে মুষলধারে বৃষ্টি রয়েছে, সেই বৃষ্টি কিন্তু অব্যাহতভাবেই বৃষ্টি পড়ছে কক্সবাজার উপকূলে। এখন পর্যন্ত আসলে 150 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফাঁকে ফাঁকে আসলে পাহাড় ধসের ঘটনাগুলো ঘটছে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সদর উপজেলার জিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া এলাকায়, যেখানে কিছুক্ষণ আগে পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে এবং তার স্বামী সহ তার সন্তান সহ 2 জন আহত হয়েছে। মূলত সেই নারীর আত্মীয় স্বজনের বাড়িতে এই মুহূর্তে আসলে সুখের মাতম নেমে এসছে। পাহাড়ের পাদদেশে দীর্ঘদিন ধরে তাদের বসবাস, এবং এই এলাকাটিতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বলছেন যে তারা কিছুদিন আগে এবং গতকালকেও মাইকিং করা হয়েছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু তারা সেটি অমান্য করে পাহাড়ের পাদদেশে থেকে যাওয়ায় আজকের দুর্ঘটনা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে রেল লাইনে পানি উঠে যাওয়ার কারণে কক্সবাজারের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিশেষ করে 2টি ট্রেন কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া প্রবাল এক্সপ্রেস আটকা পড়েছে চট্টগ্রামের 2000 এলাকায়, এবং পর্যটক এক্সপ্রেস যেটি ঢাকা থেকে ভোর 6টায় ছেড়ে এসেছিল সেটি আটকা পড়েছে 16 শহর এলাকায়, যার কারণে কক্সবাজার থেকে কোনো ধরনের ট্রেন আর ছেড়ে যেতেও পারেনি এবং নতুন কোনো ট্রেন কক্সবাজারে প্রবেশ করতে পারছে না। এই পানি আসলে দীর্ঘদিন ধরেই মূলত রেল লাইনের যেই সড়ক নির্মাণ করতে গিয়ে ড্রেনেজ ব্যবস্থার উপর স্থানীয়দের একটি ক্ষোভ রয়েছে, কারণ সেখানে সুইচ গেট বা কালভার্ট নির্মাণ অনিয়ন্ত্রিত হওয়ায় বা যে সমস্ত স্থানে কালভার্টের প্রয়োজন সেখানে কালভার্ট নির্মাণ না করায় মূলত এই জলাবদ্ধতা সৃষ্টিগুলো রেল লাইনের উপর দিয়ে যাচ্ছে বলে তারা দাবি করেছে। এই মুহূর্তে আসলে এখানে সুখের ছায়া নেমে এসছে এবং পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান কিছুক্ষণ আগে এখানে পরিদর্শনে এসেছেন। তিনি তখন গণমাধ্যমকে জানিয়েছেন যে তারা 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পাহাড়ের পাদদেশে বসবাসরত যে সকল লোক রয়েছে, শুধুই দরিয়ানগরের বড়ছড়া নয়, আশেপাশের এলাকাগুলোতেও তারা আসলে পাহাড়ের পাদদেশে বসবাসরত ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে আসলে নিরাপদে সরিয়ে নেবার ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে কক্সবাজারের পাহাড় ধসের সর্বশেষ। ধন্যবাদ মুহিব। শুনছিলাম পাহাড়ের বৃষ্টিপাতের খবর। খাগড়াছড়িতে গুলিতে নিহত 3 যুবকের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। রয়্যাল চাক নামে ওই যুবক পানছড়ির বাসিন্দা। পুলিশ জানায় ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাকি যুবকদের পরিচয় নিশ্চিতের কার্যক্রম চলছে। সোমবার দুপুরে পানছড়ির মধুমঙ্গল পাড়া এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় 3 যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পার্বত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হতে পারে বলে জানায় স্থানীয়রা। নিহতরা সন্তু লার্মার নেতৃত্বাধীন পার্বত্য সংগঠন JSS সদস্য ছিলেন।
আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর আধিপত্যের দ্বন্দ্বে আবারও রক্তবন্যায় ভাসছে পার্বত্য জনপদ, যেখানে গেল সোমবার খাগড়াছড়ির পানছড়িতে একসাথে প্রাণ গেল 3 জনের। এমন খুনাখুনিতে আতঙ্কিত সাধারণ মানুষ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কোনো আদর্শিক কারণে নয়, চাঁদাবাজি সহ স্বার্থের দ্বন্দ্বের এই রক্তারক্তি আর অস্ত্রের মহড়ায় ঝুঁকিতে পড়েছে সামগ্রিক নিরাপত্তায়। এমদাদুল হকের প্রতিবেদন। পাহাড়ের 2 আঞ্চলিক সংগঠনের আধিপত্যের দ্বন্দ্বে প্রকাশ্যে 3 জনকে গুলি করে হত্যার এই ঘটনা সোমবার দুপুরে খাগড়াছড়ির পানছড়িতে। মাঝখানে কিছুদিন শান্ত থাকলেও সাম্প্রতিক সময়ে আবারও অশান্ত হয়ে উঠেছে এই পাহাড়ি জনপদ। পরিসংখ্যান বলছে, গত 3 মাসে শুধু খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠনগুলোর দ্বন্দ্বে নিহত হয়েছেন অন্তত 7 জন, যেখানে রাঙামাটিতে 2 জন নিহত আর গুলিবিদ্ধ 2 জন। অনেকটা নিয়মিত বিরতিতে পাহাড়ে এমন সংঘাতে আতঙ্কে সাধারণ মানুষ। পাহাড়ে যদি চাঁদাবাজি বন্ধ করা হয়, তাহলে এইসব অস্ত্র, অবৈধ অস্ত্রকে যদি উদ্ধার করা হয়, পাহাড়ের সংঘাত কমে আসবে এবং পাহাড় শান্ত থাকবে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে এখানে একটি কঠোর অবস্থানে দেওয়া উচিত। এই ধরনের ঘটনাকে ঘিরে পাহাড়ে সাধারণ যারা নিরীহ পাহাড়ি বাঙালি জনগণ আছে, যারা স্বাভাবিক জীবন যাপন করে, তাদের মধ্যেও এক ধরনের ভয়, ভীতি, শঙ্কা কাজ করে। সবুজ পাহাড়ে এমন রক্তবন্যায় অভিযোগের তীর পাহাড়ি আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি ও ইউপিডিএফ এর 2 গ্রুপের দিকে হলেও তার দায় নিতে নারাজ তারা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পাহাড়ে এই সংঘাতের পেছনে কোনো আদর্শিক কারণ নেই, বরং চাঁদাবাজি সহ আধিপত্যের দ্বন্দ্বের এই খুনাখুনিকে কেন্দ্র করে বাড়ছে দেশের বাইরে থেকে অস্ত্র আমদানির ঘটনা, যা সামগ্রিক নিরাপত্তার জন্যই তৈরি করছে হুমকি। প্রভাব বিস্তার মরিয়া হয়ে সেই সংঘাতের পেছনে কারণ হচ্ছে কোনো তাদের মধ্যে ধরেন আদর্শিক দ্বন্দ্বের কারণে হচ্ছে না, এটা হচ্ছে তাদের মধ্যে যেই ওখানে চাঁদাবাজি এবং চাঁদাবাজিটাই মূল কারণ। রাষ্ট্রের সামগ্রিক নিরাপত্তার স্বার্থে যে কোনো মূল্যে পাহাড়ে শান্তি ফেরানো জরুরি বলছেন বিশ্লেষকরা। এমদাদুল হক, স্টার নিউজ। 250 কন্টেইনার গায়েব হওয়ার ঘটনায় মুখোমুখি অবস্থানে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস। নিখোঁজ কন্টেইনারের ক্ষতিপূরণ দাবি করে কাস্টমসের দেয়া চিঠির জবাবে উল্টো 10,000 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে বন্দর কর্তৃপক্ষ। বহু বছর বিভিন্ন কন্টেইনার নিলাম না করায় বন্দরের এই ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দর থেকে কাস্টমসের জব্দ করা 250টি কন্টেইনার নিখোঁজের খবর সামনে আসতেই এই 2 রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরোধ এখন তুঙ্গে। নিলাম হওয়া পণ্য গায়েব হওয়ার ঘটনার সূত্র ধরে বন্দর কর্তৃপক্ষের কাছে 1,06,00,000 টাকার ক্ষতিপূরণ দাবি করে এই বছরের জানুয়ারির 20 তারিখ চিঠি দেয় কাস্টমস কর্তৃপক্ষ। চিঠির পাল্টা জবাবে চলতি মাসের 2 তারিখ এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে বন্দর দাবি করে, বছরের পর বছর নিলামযোগ্য কন্টেইনার ফেলে রেখে ইয়ার্ডের মূল্যবান জায়গা দখল করে রেখেছে কাস্টমস, যার ফলে গত 3 দশকে বন্দরের পুঞ্জীভূত আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 8 থেকে 10,000 কোটি টাকা। আমাদের ভিতরে প্রায় 9,500 টিউজ কন্টেইনার অকশনেবল আছে, দীর্ঘদিন ধরে 12-13 বছর ধরে পড়ে আছে। এবং আপনারা জানেন যে আমি আসার পর থেকে বহুত চেষ্টা করেছি যে এগুলো কত দ্রুত অকশন করে বের করে দেওয়া যায়। এনবিআর কাস্টম থেকে এখানে অনেক অফিসার দিয়ে এইগুলোর ইনভেন্টরি কমপ্লিট করেছে। এখন ইনভেন্টরি করার পরে বোঝা যাচ্ছে যে কোন জায়গায় কোন কার্গো আছে। এই কার্গোগুলো কিন্তু বাইরে আপনার ভালো ডিমান্ড আছে। শুধু তাই নয়, বন্দরের চিঠিতে বলা হয় গত 30 জুন পর্যন্ত চট্টগ্রাম বন্দরের শেডে নিলামের অপেক্ষায় পড়ে আছে 1,24,799 প্যাকেজ এলসিএল কার্গো এবং 6,792 প্যাকেজ বাল্ক কার্গো। এছাড়াও চট্টগ্রাম বন্দরের পি শেডে পড়ে আছে 775 প্যাকেজ রাসায়নিক ও বিপজ্জনক কার্গো, যার মধ্যে 125 প্যাকেজ দীর্ঘদিন ধরে নিলাম বা ধ্বংসের জন্য রয়েছে। এর বাইরেও অতি জরাজীর্ণ ও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় ইয়ার্ডে রয়েছে 44 একক বিপজ্জনক কন্টেইনার, যা ঝুঁকি বাড়াচ্ছে বন্দরের। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে আইন অনুযায়ী সব কার্যক্রম চলমান আছে। যখনই কোনো ক্লাসিফিকেশন, ভ্যালু বা অন্য কোনো ইস্যু নিয়ে যখনই কোনো প্রবলেমই হয়, তখন স্বাভাবিকভাবে শুল্ক আইনে প্রবলেম হয়, তখন এটা ড্যামারেজ হতে থাকে। তো বন্দর যেহেতু কাস্টোডিয়ান, স্বাভাবিকভাবে পণ্যটা সেখানেই থাকবে। তবে এক্ষেত্রে বন্দর এবং কাস্টমস দুটো সংস্থাই উদ্দেশ্য একই এবং অভিন্ন, দ্রুততমভাবে সেবা প্রদান করা। এদিকে কাস্টমসের 250 কন্টেইনার খুঁজে না পাওয়ার অভিযোগ
প্রত্যাখ্যান করে গণমাধ্যমে একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছে চট্টগ্রাম বন্দর, যেখানে দাবি করা হয়েছে ইতিমধ্যে কাস্টমসকে বুঝিয়ে দেওয়া হয়েছে কন্টেইনারের হিসাব। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। এই ছিল স্টার চট্টগ্রামে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।